বহু লোক আমাকে ফোন করছে যে আমি এখানে ভোটে দাঁড়িয়েছি, আমি পাবলিকের জন্য কি করব, আমাদের গভর্নমেন্ট আসতে চলেছে, আমাদের গভর্নমেন্ট এলে রানীগঞ্জবাসীর জন্য কি করবে, এইসব বিষয়ে আমি প্রেস কনফারেন্স আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম। আপনারা সাড়া দিয়েছেন আমার রিকোয়েস্টে, তার জন্য আপনাদেরকে প্রথমেই আমার তরফ থেকে এবং শামশেরদা এবং আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, আপনারা জানেন, আপনারাও রানীগঞ্জেরই অলমোস্ট সবাই আছেন, যে রানীগঞ্জে উন্নতি সেভাবে কিছু হয়নি। রানীগঞ্জবাসী আজকে অন্ধকারের মধ্যে আছে। আজকে দেখুন, এখানে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, এখানে পলিউশন বলুন, মিউনিসিপ্যালিটির আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ফেসিলিটি বলুন, কোনো কিছুই মানুষ এখানে পাচ্ছে না। আজকে দেখুন, এখানে রানীগঞ্জের বুকে এত নার্সিংহোম আছে, এই নার্সিংহোমগুলো আছে বলে আজকে মানুষজন চিকিৎসা পাচ্ছে। আজকে দেখুন, স্বাস্থ্য ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে, পশ্চিমবঙ্গের মধ্যে আমি বহু জায়গায় ঘুরেছি, আমি এত অল্প জায়গার মধ্যে এত নার্সিংহোম আমি দেখিনি। তো এই নার্সিংহোমগুলো এত বেশি থাকার একটাই কারণ যে এখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। আজকে শিক্ষা ব্যবস্থা বলুন, জানেন এখানে কাজী নজরুল ইসলাম যে স্কুলে পড়াশোনা করেছেন, সেই স্কুলে আজকে স্টুডেন্ট নেই। আজকে টিডিবি কলেজেও স্টুডেন্ট নেই। তো একসময় রানীগঞ্জে একটা শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যে একটা হাব ছিল, সেই হাব আজকে নষ্ট হওয়ার মুখে। শিক্ষা ব্যবস্থা বলতে এখন ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো আছে পাশাপাশি, তাদের উপরে এখানকার ছেলেমেয়েরা ডিপেন্ড নেই। আজকে দেখুন, মিউনিসিপ্যালিটি যেটা ছিল, সেই মিউনিসিপ্যালিটি আসানসোল কর্পোরেশনের সাথে মার্চ হওয়ার পরে সেই মিউনিসিপ্যালিটি থেকে যেসব পরিষেবা মানুষ পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না। এখানে ডেথ বলুন, বার্থ সার্টিফিকেট বলুন, সবই এখন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে গিয়ে তদারকি করে নিয়ে আসতে হবে। তো আমি রানীগঞ্জবাসীকে এটাই বলবো যে আমাদের গভর্নমেন্ট আসার পরে, আমি জেতার পরে, আমি রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি যেটা ছিল, যার গরিমা রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি যেটা ছিল, যে হেরিটেজ একটা মিউনিসিপ্যালিটি, সেটাকে আমি ফিরিয়ে আনবো। রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান হবে সেটা কোনো হিন্দুত্ববাদী, হিন্দুদের থেকে কোনো প্রতিনিধি হবে। আর এখানে সরকারিভাবে গুছিয়ে একটা ভালো আপনার স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটাল, যেভাবে একটা ল্যান্ড পাওয়া যাবে সেই অনুযায়ী করা যাবে। এখানে ভালো কোনো পার্ক নেই। ছেলেমেয়েরা যে সন্ধ্যাবেলায় বা সকালে মর্নিং ওয়াক বলুন, বা তারা ঘুরতে যাওয়া বলুন, বা বন্ধুবান্ধব গল্প করার জন্যই বলুন, সেরকম কোনো রানীগঞ্জের বুকে সেরকম ধরনের কোনো ফেসিলিটি নেই। আজকে জানেন যে ইসিএল বা এই সারাউন্ডিং অঞ্চলে ইসিএলে প্রচুর ল্যান্ড আছে, পড়ে আছে। সেগুলো যদি এখান থেকে গভর্নমেন্টের তরফ থেকে বা মিউনিসিপ্যালিটির তরফ থেকে বা পলিটিক্যালে যদি মুভ করা যেত, তাহলে আমার মনে হয় যে ইসিএলও রাজি হতো, ফাঁকা জায়গাতে তোমরা পাঠ করতে চাইলে করো। সেরকমভাবে কোনো প্রচেষ্টা আজকের দিনে নেই। আজকে দেখুন, এই ধস বা রানীগঞ্জ উঠে যাবে বলে যে ধরনের একটা প্রোপাগান্ডা চলছে, আমি একটা ভিডিও গতকাল আমি রিলিজ করেছি। আজকে আপনারা জানেন, স্বনামধন্য ব্যক্তিত্ব হারাধন রায় তখন বেঁচে ছিলেন, ওনার টাইম থেকে, তখন আমি অনেক ছোটো ছিলাম, বয়স অনেক কম ছিল, তখন থেকে শুনছি রানীগঞ্জ উঠে যাবে। তো এই ধরনের বিভ্রান্তি যে মানুষদেরকে ছড়িয়ে দেওয়া হচ্ছে রানীগঞ্জবাসীকে এই ভোটের আগে, এগুলো বন্ধ হওয়া উচিত। এখানে রানীগঞ্জ যেমন ছিল, রানীগঞ্জ সেভাবেই থাকবে, সেইভাবেই আছে। আপনারা দেখুন, এই যে বলছে রানীগঞ্জ উঠে যাবে, আপনারা জানেন যে ডে বাই ডে এখানে মিউনিসিপ্যালিটি প্ল্যান স্যাংশন করছে, প্রচুর বাড়ি ঘরদোর হচ্ছে। তাহলে যদি উঠে যাওয়ার থাকতো, তাহলে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি বা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন কেন তাদেরকে প্ল্যান স্যাংশন করছে? তাহলে প্ল্যান স্যাংশন করার কোনো ব্যাপার ছিল না। আজকে প্ল্যান স্যাংশনও হচ্ছে, অথচ আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে যে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি, এই রানীগঞ্জ উঠে যাবে। তো এই অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আস্তে আস্তে হবে। এখানে যানজটের যে সমস্যা আছে, সেই যানজটের সমস্যাটাকেও মেটাতে হবে। আপনারা জানেন যে এনএইচ একটা সাইড দিয়ে হচ্ছে, সেটা যখন হয়ে যাবে, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। রানীগঞ্জের জ্যাম অনেক কমে যাবে। রানীগঞ্জে যে এত হকার আছে, যারা রাস্তার দুপাশে বসে থাকে, সাধারণ মানুষ অনেক উপকৃত। হকারদের পেট চলছে সেখান থেকে, কিন্তু সাধারণ মানুষও প্রচুর উপকৃত বা উপকার পাচ্ছে, যে বাড়ি থেকে বেরিয়ে হকারদের কাছে একটা স্বল্প মূল্যে বা কম মূল্যে জিনিসপত্র তারা কিনতে পারছে। তো এই হকারদের জন্য কেউ চিন্তা ভাবনা করে নেই, একটা হকার কর্নার বলুন, এদের জন্য একটা গুছিয়ে হকার কর্নারের ব্যবস্থা করা উচিত। আজকে রানীগঞ্জে যে এত টোটো চলছে, আপনারা জানেন প্রচুর টোটোর কাছ থেকে ইলিগ্যালভাবে 1700 টাকা, কারো কাছে 1500 টাকা পুলিশ জোর করে রেজিস্ট্রেশনের নামে টাকা নিয়েছে। অথচ তাদেরকে কোনো নির্দিষ্ট কোনো জায়গা বা তাদের জন্য কোনো চিন্তাভাবনা, এত টোটো চলছে, তাদের এত ফ্যামিলি আছে, তাদের কাছ থেকেও কিন্তু কোনো রকম তারা গভর্নমেন্টের কাছ থেকে ফেসিলিটি পাচ্ছে না। তো অনেক বিষয় আছে। এরপরে আপনারা যদি দেখেন রাজাবাঁধ, কালকে আমি গিয়েছিলাম, পরশু দিন গিয়েছিলাম। এই রাজাবাঁধ এটা একটা হচ্ছে একটা কী বলবো, হেরিটেজ প্রপার্টি বলতে পারেন, যেখানে আমাদের ধর্মীয়
যে আমাদের আচার অনুষ্ঠান যা হতো, দুর্গা পুজোর বাড়ি আনা বলুন, ছট পুজো বলুন, ওখানে একটা সূর্য মন্দির আছে আপনারা জানেন। তো এই সব বিষয়গুলো যা ছিল সেই বিষয়গুলোর উপরে পলিটিক্যালি কোনো রকম মুভমেন্ট করা হয়নি, কোনো ধ্যান দেওয়া হয়নি। উল্টো রাজাবান্ধা মোটামুটি 70% যা দেখলাম 124 বিঘা জায়গা, 70% জায়গা ওটা ভরাট করে সেখানে বাড়ি ঘরদোর করা হয়েছে এবং পুকুর ভরাট করে বেআইনিভাবে সেইগুলোকে বিক্রি করা হয়েছে। তো বিষয় মানে এত বিষয় আছে যে বিষয়গুলো বলতে হলে সারা রাত ধরে বলতে হবে আর কি। তো এইসব বিষয়গুলো দেখা উচিত, এইসব বিষয়গুলো আমি দেখব আগামী দিনে। এবং মানুষের যে বেসিক সমস্যা, এখানে কোনো চাকরি নাই। আপনি দেখুন এখানে এত এত ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে আপনি যদি দেখেন 70% লোক বাইরে থেকে আসছে এবং সেই ফ্যাক্টরির যে এমপ্লয়ি যারা বাইরের থেকে এসে এখানে কাজ করছে সবই ওগুলো ট্রেড ইউনিয়ন বা পলিটিক্যাল লোকজন, তৃণমূলের লোকজন যারা, সেগুলোকে এখানে বাইরের লোককে অ্যালাউ করছে পয়সার বিনিময়ে যাতে ফ্যাক্টরিতে কাজ করবে। তো আমাদের লোকাল লোকজন থাকতে কেন ফ্যাক্টরিতে বাইরের লোকজন কাজ করবে? আর এত পলিউশনের ব্যাপারেও গভর্নমেন্টের কোনো চিন্তা ভাবনা নেই। আপনারা জানেন 91 নম্বর ওয়ার্ডে আমি লাইভও করেছি, অনেক ওয়ার্ডেই ঘুরলাম, সেখানে ড্রেন মানে কি রাস্তার উপরে দিয়ে ড্রেন চলছে। সেখানে ড্রেন বলুন, গার্বেজ ফেলার ব্যবস্থা বলুন, ওখানে একটা পুকুর দেখলাম, পুকুরটাও একই অবস্থা, ডাস্টবিনে পরিণত হয়েছে। মানুষ এখানে মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকছে, টালির ঘর, মানে ঘরেও একটা মানে তিরপল পর্যন্ত নেই, জল পড়ছে, মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কালকে আর একটা গিয়েছিলাম ওইদিকে, জায়গাটা এত ড্রেনের গন্ধ, ওটা কত নম্বর ওয়ার্ড ছিল? 36 নম্বর ওয়ার্ড। ড্রেনের এত গন্ধ, সেখানে মানে মানুষ যে কীভাবে বেঁচে আছে, মানে সত্যি মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে রানীগঞ্জের মধ্যে বেঁচে আছে। এখানে ওই ড্রেন থেকে বলুন, ডেঙ্গু বলুন বা যাবতীয় যা অবস্থা। আরেকটা আমি গিয়েছিলাম সেদিনে, ওই ওয়ার্ডটা 90 নম্বর হবে হয়তো সম্ভবত। সেখানে পানীয় জল একটাই কুয়ো, সেই পানীয় জলের সাথে মানে একদম প্রপার ড্রেন কানেক্টেড, পোকা ঘুরে বেড়াচ্ছে। তো সেখানেই চান করে সেই জলই ওরা ইউজ করে, ফুটিয়ে খায়। একটা অঙ্গনওয়াড়ি সেন্টার দেখলাম, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারেও পাখা নাই, লাইট নাই, কিছু না। তো সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি রানীগঞ্জের বুকে চলছে। এখানে আপনারা জানেন যে 34 বছর সিপিএমের গভর্নমেন্ট, তারপরে 15 বছর তৃণমূল, মানে যতক্ষণ না দুটো গভর্নমেন্ট এক হচ্ছে ততক্ষণ সাধারণ মানুষ শুধু এখানে না, গোটা পশ্চিমবঙ্গ এর বেনিফিট পাবে না। তো ওভারঅল বিষয় যা আছে তাতে গভর্নমেন্ট ডুয়েল সরকার, মানে ডবল ইঞ্জিন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের কিন্তু সুরাহা হবে না। এই যে 49 বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের একটা কনফ্লিক্ট অফ ওপিনিয়ন চলছে বা ডিফারেন্ট গভর্নমেন্ট চলছে, তার জন্য সেন্ট্রালের প্রচুর স্কিম এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না। আপনারা জানেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বলুন, অ্যালো স্টিল প্ল্যান্ট বলুন, এদিকে ইস্কো বলুন, ইসিএল ন্যাশনালাইজ মানে কোল মাইন্স ন্যাশনালাইজ বলুন, যখন দুটো গভর্নমেন্ট ছিল তখনই সেগুলো পসিবল হয়েছে। আজকের দিনে এই দুটো গভর্নমেন্ট না থাকার দরুন আর এখানে তৃণমূল গভর্নমেন্ট যেভাবে নিজেদের পলিসি চলছে, বেনিফিশিয়ারি তৈরি করে রেখেছে, তো এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, চাষবাস বলতে কিছুই নেই। চাষের জমি আজকের দিনে বলুন, এখানে কোনো এগ্রিকালচার ফার্মিং হয়, এগ্রিকালচারে কোনো জায়গা আছে যে এগ্রিকালচার জায়গাগুলো সব প্রমোটিং হয়ে সব বিক্রি হয়ে গেল। আজকে অন্যাল এয়ারপোর্ট বলুন, আপনারা জানেন আমারই বিধানসভার মধ্যে পড়ছে, সেখানে 2.5 লক্ষ টাকা বিঘা জায়গা কিনে আজকে 10 লক্ষ টাকা কাঠা বিক্রি হচ্ছে। এখানে একটাই প্রজেক্ট হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, আপনি যদি বলেন যেহেতু মানে সম্ভব নয় এদের জন্যে, ডিবিসি। তো ডিবিসিতেও যে লোকজন অন্ডার ডিবিসিতে কাজ করছে তারাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারাই উপকৃত। আর এয়ারপোর্ট যদি বলেন, এয়ারপোর্টেরও যে ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছে সেটাও হচ্ছে আপনার pre-2011 সিপিএম গভর্নমেন্টের সময় হয়েছে। তো তৃণমূল গভর্নমেন্ট নতুন করে কিছু করেনি, যেগুলো ছিল সেগুলো ধ্বংস হওয়ার মুখে, সেগুলোকেও খেয়ে ফেলছে। মানে এদের লিভার এতটাই ভালো আর কি, যে কয়লা থেকে আরম্ভ করে, গরু থেকে আরম্ভ করে, লোহা থেকে আরম্ভ করে, জমি থেকে আরম্ভ করে সবই খাচ্ছে আর হজম করে দিচ্ছে। তবে এবারে মানুষ এদেরকে হজম করে ফেলেছে। জাস্ট আপনারা বুঝতে পারবেন 4 তারিখের পরে এই গভর্নমেন্টটা মানে কুকুর যেরকম উড়ে যায় সেরকম 30 মিনিটের মধ্যে এই পুরো পার্টিটার মানে দোকান বন্ধ হয়ে যাবে 4 তারিখের পরে। আর তৃণমূল কংগ্রেস বলে কোনো জিনিস পশ্চিমবঙ্গে 4 তারিখের পরে থাকছে আছে, সেগুলো আমি মানে তাদেরকে আমি বলতে চাই, তারা যদি সত্যি করে অরাজনৈতিক বা রাজনৈতিক কোনো প্রোপাগান্ডা না থাকে আমার সাথে বসুন। আমি আপনাদের মাধ্যম দিয়ে বলছি এর সলিউশন কিছু না কিছু বেরোবে। আর রানিগঞ্জে উঠে যাবে সেটা তো আমি প্রথমেই বললাম যে যখন আমাদের হারাধন বাবু ছিলেন তখন থেকেই শুনছি রানিগঞ্জ উঠে যাচ্ছে। তো রানিগঞ্জ যদি উঠেই যায় তো মিউনিসিপ্যালিটি এত কেন প্ল্যান স্যাংশন করছে? কারণ মিউনিসিপ্যালিটি তারা গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশন থাকতো, ভাই তোমরা প্ল্যান স্যাংশন করবে না, রানিগঞ্জ উঠে যাচ্ছে। প্ল্যান স্যাংশনও হচ্ছে, তার মানে এটা তো মানুষকেও বুঝতে হবে যে প্ল্যান স্যাংশন যেখানে হচ্ছে তার মানে উঠে যাওয়ার কোনো প্রশ্নই নাই। রানিগঞ্জ বেঁচে নাই কেন? রানিগঞ্জের আমি যেগুলো বললাম এইগুলোর উপরে রানিগঞ্জ বেঁচে নেয়, যে ইস্যু যে মুদ্রা যেগুলো বললাম। রানিগঞ্জ বাঁচার কমিটি শুধু বলছে রানিগঞ্জ উঠে যাবে, রানিগঞ্জ উঠে যাবে, রানিগঞ্জ উঠে যাবে, রানিগঞ্জ বাঁচাও। আর রানিগঞ্জ বাঁচাতে গেলে আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলোর উপরে ধ্যান দিই,
সেগুলোর উপরে কাজ করুক। মিউনিসিপ্যালিটি সেপারেট যে কথাটা বলছে সেটা করুক, পলিউশনের উপরে বলুক, এখানে যাতে সাধারণ মানুষ চাকরি পায়, সাধারণ মানুষ যেন এখানকার ছেলে মেয়ে, একটাও কোয়ালিফাইড ছেলে মেয়ে বলুন এখানে আছে, তারা সব পুনে নয় ব্যাঙ্গালোর নয় দিল্লি নয় মুম্বাইয়ে কাজ করছে। কেন এখানে কর্মসংস্থান নাই? কেন এখানে 26,000 লোকের চাকরি গেল? কেন এখানে একটা পার্ক নাই? কেন এখানে কোনো হিন্দুত্ববাদী চেহারা নাই যে মিউনিসিপ্যালিটিকে পরিচালনা করবে? রানীগঞ্জ বাঁচাও মানে কি রানীগঞ্জ উঠে যাওয়াটা শুধু একটা ইস্যু? রানীগঞ্জ বাঁচাও মানে সাধারণ মানুষকেও বাঁচাও ইন অল রেসপেক্ট অফ দি মানে সোসাইটি। তো সেই জায়গা থেকে তারা তো অন্য কিছু বলছে না, শুধু বলছে রানীগঞ্জটা উঠে চলে যাবে। কোথায় যাবে উঠে? গভর্নমেন্ট কি কোনো রকম এর জন্য গভর্নমেন্টের কোনো প্রপোজাল আছে? আর আপনারা জানেন এই হারাধনবাবু যখন বেঁচে ছিলেন হাইকোর্টে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে এডিডিএর উপরে একটা কমিটি এই টাইপের কিছু একটা করা আছে। তো কেন গভর্নমেন্ট থেকে একটা শ্বেতপত্র প্রকাশ করা হয়নি এখন অবধি যে রানীগঞ্জে উঠে যাবে বলছে? সাধারণ মানুষ একটা কমিটি করে বলছে উঠে যাবে। গভর্নমেন্ট কি কোনো নোটিশ দিয়েছে রানীগঞ্জ উঠে যাবে বলে? এরকম ধরনের কোনো তো নোটিশ নেই। তো দেখুন, এটা কোল মাইন এরিয়া, কোল মাইন সারাউন্ডিং এরিয়াতে আগেও ছিল, থাকবে। কোল মাইনটা হচ্ছে গরিমা, যেমন রানীগঞ্জ আজকে হেরিটেজ জায়গা, কোল মাইন ছিল। তো আপনারা উঠে যাবে বলতে পারে সাধারণ মানুষকে বিভ্রান্ত ছড়ানোর জন্য। আমি ওই জন্য বলছি আমার সাথে কোনো ডিবেটে বলুক বা কোনো কনসালটেশন বলুক বা কোনো কিছুতে বসুক, আমি তার সাথে বসতে রাজি। এটা কোন পয়েন্টের উপরে বলছি উঠে যাবে? আমি তো বুঝতে পারছি না কেন বলছি। বা তার আগে যারা বিধায়ক ছিলেন বা পরবর্তীকালে যারা বিধায়ক হবেন, রানীগঞ্জ যেমন ছিল সেরকমই থাকবে। রানীগঞ্জ উঠে যাওয়ার কোনো প্রশ্নই নেই। মুখ্যমন্ত্রী একটা স্টেজে কিছু বললো, সেটার কোনো ভ্যালু নেই। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলছে তার নোটিফিকেশান কোথায়? গভর্নমেন্টের পেজের নোটিফিকেশান তো হতে হবে, গভর্নমেন্টের ডিসিশন তো বলতে হবে। মুখ্যমন্ত্রীর ডিসিশন করা গভর্নমেন্টের ডিসিশন না। মুখ্যমন্ত্রীকে বলতে গেলে কাউন্সিল অফ মিনিস্টারদেরকে বসিয়ে গেজেট নোটিফিকেশন করতে হবে, তবে গিয়ে সেটা সরকারি তার গভর্নমেন্টের নোটিফিকেশন হচ্ছে। মুখ্যমন্ত্রী বলাটা কিন্তু গভর্নমেন্টের, মুখ্যমন্ত্রী একটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে একটা পলিটিক্যাল প্রোগ্রামেসে পলিটিক্যাল এজেন্ডা জবাব দেওয়ার জন্য সেটা বলেছে। মুখ্যমন্ত্রীকে ওই গভর্নমেন্ট ফোরাম থেকে বলেছে কি? মুখ্যমন্ত্রী হিসেবে বলেনি। সে একটা এখানে মানুষকে আরও বিভ্রান্ত করার জন্য, জানে যে এই সিটটা তারা জিততে পারবে না, তার জন্য বলছে। এই কথাটা আগের বারে যখন তাপন ব্যানার্জি যখন ছিলেন বিদায়ী আমাদের, কেন তাকে রিপিট করলেন না এখানে? আচ্ছা, উনি যদি কাজ করেছেন, তাদের গভর্নমেন্ট যদি কাজ করেছে তারা রিপিট করতো। আপনারা শুনেছেন যে কখনো ক্যান্ডিডেট চেঞ্জ হয়, জানে যে সেই ক্যান্ডিডেট পরের বারে মানুষের কাছে গিয়ে জবাব দিতে করতে পারবে না। আমি 91 নম্বর ওয়ার্ডে যখন গিয়েছি, আমার কয়েকজন মহিলা আমায় ঘিরে ধরেছে। আমি তো কোথায় ভাবলাম কেন ঘিরে ধরে, এই তুমি আগের বারে আমার কাছে ভোট নিয়ে গেলে কেন আমাদের কাজ হয়নি? তো ওরা বুঝতে পারছে না, সাধারণ মানুষকে ওরা ভাবছে যে আমরাই হতে পারি বা কিছু। পরে যখন ওদেরকে বোঝালাম যে ভাই তোমাদের কাছে তোমরা যাকে ভাবছো সে আমি নই, কারণ সে হচ্ছে আগের এমএলএ ছিলেন, এখন উনি এখানে নেই, কিন্তু কোথায় আছে আমরা অন্য জায়গাতে কন্টেস্ট করছেন, আপনারা যদি পাশের কেন্দ্র আপনারা গিয়ে ওখানে ধরতে পারেন, বলতে পারেন। তো সাধারণ মানুষ মানে এইভাবে মানে কি বলবো, সাধারণ মানুষ ভাবছে যে আমাদেরকে আগে কমিটমেন্ট করে গেল, সে কমিটমেন্ট রক্ষা করতে পারলো না। তো রক্ষা করতে পারলো না বলে তাকে চেঞ্জ করেছে। এইসব বিষয়গুলো আছে। এখন যদি মুখ্যমন্ত্রী বলে যে এখানে উঠে চলে যেতে হবে, মুখে উঠে চলে যেতে হবে, সেটাকে এখন থেকে স্টেজে কেন বললো? আগে তো তাই গভর্নমেন্টের নোটিফিকেশন থাকবে। নোটিফিকেশন কোথায়? নোটিফিকেশন দেখাক যে উঠে যেতে হবে। উঠে যাবে কোথায়? আর কেনই বা তারা উঠে যাবে? এর বংশ পরম্পরায় বেঁচে থাকবে, এখানে তারা বসবাস করছে, এত ব্যবসা আছে তাদের এখানে, তাদের সাথে একটা মানে একটা অন্তরের টান জড়িয়ে আছে, এটা ফিলিংস জড়িয়ে আছে। উঠে যাওয়ার কোনো প্রশ্নই নেই। উঠে যাবে না কেন? আর রানীগঞ্জ উঠে যাবে সেটা মমতা ব্যানার্জি বললে কি সাধারণ মানুষের কোনো ভ্যালু নাই নাকি? সাধারণ মানুষ যেটা বলবে সেটাই হবে রানীগঞ্জবাসীর জন্য, কোনো পলিটিক্যাল পার্টি বললে হবে না। ইতিমধ্যে তো দীর্ঘদিন ধরে রাখা যায়, এই প্রশ্নটা মানে হচ্ছে যে রানীগঞ্জকে না রাখার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু রানীগঞ্জকে না রাখার তো কোনো সম্ভাবনাই নেই। এটা তো কনফিউশন তৈরি করা হচ্ছে। আপনি যেটা বলছেন তার মানে হচ্ছে যে রানীগঞ্জ হয়তো এখান থেকে চলে যাবে বা চলেছে বা তার ডিসিশন হয়ে আছে চলে যাবে, তবে না এই প্রশ্নটার উত্তর দেবো আপনাকে। এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানেই হয় না। এটা আপনি বলছেন জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়লে ফ্ল্যাট হয়, জনসংখ্যা বাড়লে আরও আলাদা করে এক্সটেনশন হয়। আপনি জানেন রানীগঞ্জ আস্তে আস্তে এক্সটেনশন হচ্ছে অনেক দেয় না, কিন্তু রানীগঞ্জ টাউনের ভিতরে এত বিল্ডিং হচ্ছে। আপনি বলুন সেই বিল্ডিংগুলো কীভাবে হচ্ছে? পারমিশন নিয়ে হচ্ছে না পারমিশন নিয়ে হচ্ছে? যদি পারমিশন নিয়ে হয় তাহলে পারমিশন পাওয়া যাচ্ছে। রাজা বাঁধ আছে, তাহলে ওরা স্বীকার করছে যে ইলিগেল হচ্ছে। রাজা বাঁধে 70% অ্যাকোয়ার হয়ে গেল ইলিগেলি, তাহলে সেটা কী করে হচ্ছে? পারমিশন যদি রাজা বাঁধতে, তাহলে রাজা বাঁধ থেকে সরাক, অত বাড়ি ঘর কী করে হচ্ছে তাহলে? আর পারমিশন যদি না দিচ্ছে তাহলে ইলিগাল কনস্ট্রাকশন তারা ভাঙছে না কেন? আর এখান থেকে সরানোর জন্য যদি কোনো নোটিফিকেশান থাকে, সে নোটিফিকেশান দেখান। গভর্নমেন্টকে তার গেজেট নোটিফিকেশন করতে হবে। কেউ আগে স্টেজে মুখে কিছু বলে দিলে তো তার ইমপ্লিমেন্টেশন হবে না, সেটার তো কোনো তার লিগ্যাল কোনো ভ্যালু নাই। পার্টিকুলার যাচ্ছে না, সেটা এক্স্যাক্টলি কারণটা জানতে হবে। অনেক সময় বিল্ডিং প্ল্যানের যা নর্মস থাকে, সেই নর্ম যদি কেউ ফুলফিল না করে, কেউ যদি বলে একটা টাইম জায়গার উপরে আমি বাড়ি বানাবো 3 তলা, হবে না। তো আর এক একজনের এক রকম ইস্যু আছে, অ্যাজ এ হোল তো এটা বলা মুশকিল আছে না।
আজকে আপনি যদি পারমিশন না পেয়ে থাকেন, কেন পারমিশন পাননি তাহলে আমার সেটা বসুন তারা, আমি তাদের সঙ্গে বোঝাবো তাদের বিষয়টা উঠে আসছে। এবারে সেই এলাকা থেকে এই তিনটে কি হচ্ছে ধস, দেখুন ধস শুধু রানীগঞ্জে বলে নয়, আর ধস যে কোনো জায়গাতে পশ্চিমবঙ্গ বা আমাদের আসানসোল বেল্টে যে কোনো জায়গাতে যদি ধস হয়, সেই ধস কবলিত জায়গায় তাদেরই সেফটি মেজারের জন্য সেখানে পারমিশন দেয় না। যদি এখানে সত্যি করে কোনো ধস হয়ে থাকে তাহলে সেই ধসটাকে তো ধসের জায়গাতে বাড়ি করবে কী করে সে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অ্যাজ এ হোল যেটা প্রোপাগান্ডা হচ্ছে রানীগঞ্জে উঠে যাবে, এরকম যদি কোনো নোটিফিকেশন থাকে তাহলে বলুন, তাহলে এই প্রশ্নটা তো বেকার প্রশ্ন। আর মিউনিসিপ্যালিটি চলছে কী করে তাহলে হচ্ছে? মমতা ব্যানার্জি বলে দিল স্টেজের উপরে উঠে, তো নোটিফিকেশন দেখাতে হবে না? একটা পলিটিক্যাল প্রোগ্রামে এসে কেউ কিছু বলে দিতে হবে না? একটা তো নোটিফিকেশন দেখাতে হবে। উইদাউট নোটিফিকেশন আমি তার কি উঠতে দেবো বলুন? রানীগঞ্জ শহরে দেখাচ্ছে মুখ্যমন্ত্রী জানে যে পশ্চিমবঙ্গ থেকে ওরা চলে যেতে বসেছে, মানে আর নেই আর কি। 4 তারিখ অবধি যেটুকু আছে এটা চলছে, যেহেতু এখন ইলেকশন প্রসেস চলছে, ইলেকশন ডিক্লেয়ার হয়ে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে মমতা ব্যানার্জিও থাকবে না, আর এখানের আপনার তৃণমূল কংগ্রেসের এমএলএও আর থাকছে না। আপনি হিস্ট্রি থাকে, যেমন জানেন কোল মাইন্স, রানীগঞ্জের যে কোল মাইন্স যেটা আছে বা কোল যেটা আছে সেটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোল এখান থেকে পাওয়া যায়। তো আজকে আপনারা জানেন তারকনাথেরও বাড়ি আছে, ঠাকুর তারকনাথেরও বাড়ি আছে, যদিও আমার বিধানসভা নয় কিন্তু রানীগঞ্জ এরিয়ার মধ্যে পড়ছে। তো ওভারঅল যে একটা এখানের কি আছে, যে রাজবাড়ি আছে, এ তো সব হেরিটেজ প্রপার্টি এগুলো। এখনো 100 বছর মহাবীর কলোনি এক্স্যাক্টলি আমার এরিয়ার মধ্যে পড়ে না, ওটা হচ্ছে আমার এরিয়ার বাইরে পড়ছে। রানীগঞ্জের এটা একটা পার্ট, পুরো পার্টটা নয়, পুরো মহাবীর কলোনি কিন্তু না নয়। না, ওটা আপনার আওয়ার অফ না, তাদেরকে কোনো নোটিশ আমি দেখিনি। একটা নোটিশ আমি দেখেছি ইসিএল এর, ওই নোটিশ, সেই নোটিশ আমি জানি না আদৌ সত্যি কিনা, সেটা ওই ওই যে কি মাইনিং আছে হ্যাঁ তাদেরকে ওটা দিয়েছে, সেটাও আজ নয়, সেটাও জানুয়ারি মাসে। সেই নোটিশটাকে এখন ভাইরাল করা হচ্ছে। এখন ইসিএল এর যদি নোটিশ থাকে, সেই নোটিশ ইসিএলকে দেবে, প্রাইভেট মাইনিংকে তো কোনো দেওয়ার কোনো নোটিশের ব্যাপার নয়। প্রাইভেট মাইনিং তো তারা প্রাইভেটলি সেটাকে ম্যানেজ করবে। এটা বিভ্রান্ত চলছে, এটা নিয়ে সমস্যা হওয়ার কোনো কারণ নাই। আর এই যে ধরুন আপনারা বলছেন টেন্ডার হয়েছে, ওসিপি হবে, সেটা তো ভোটের আগে হয়নি। খালি করার কোনো ব্যাপার নাই, কোনো বিষয় নয়। এই যে আমি মানুষ, এর কোনো ডিক্লারেশন হয় আপনি পাবেন, ডিসিশন নেই উঠে না যাওয়া, তো কী বিজ্ঞপ্তি হবে? এই উঠে যাওয়ার বিষয়টা কে দেখবে? উঠে যাওয়ার বিষয়টা মমতা ব্যানার্জি সরকার দেখবে। তবে ও বলেছে যে আমি এখান থেকে ওখানে শিফট করবো, এই টাকা দেবো, এই দেবো। এটা যে এক্সক্লুসিভলি স্টেট গভর্নমেন্টের ডিসিশন। স্টেট গভর্নমেন্ট কি ডিসিশন নিয়েছে? স্টেট গভর্নমেন্ট, এটা হচ্ছে হারাধনবাবু যে মামলা করেছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে এসব কমিটি হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। এখন বলছি ওই টাকা সেটা গভর্নমেন্ট অথরিটি, তাহলে 2700 কোটি টাকা কাকে দিয়েছেন? এডিডিএ দিয়েছে। তাহলে এটা ডিসিশন এডিডিএকে নিতে হবে। সে এডিডিএ কাদের সংস্থা? আমাদের উপরে ব্লেম দিলে তো হবে না। এডিডিএ হচ্ছে স্টেট গভর্নমেন্টের সংস্থা। তাহলে এডিডিএ একটা শ্বেতপত্র কেন প্রকাশ করছে না? তাদের তো এটা বলা উচিত ভাই যে আমরা এই করতে চলেছি বা এই করব। তাহলে এখানে তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফাংশনই নাই, তো এডিডিএকে টাকা দিয়েছে। আপনার একটা পলিটিক্যাল দল হওয়ার পরে আমি প্রথম এডিডিএকে বলবো যে তোমার কি আছে, রানীগঞ্জবাসীকে বোঝাও 2700 কোটি টাকা তুমি কি পারপাসে নিয়েছো, যদি নিয়ে থাকো সেটা কেন ইমপ্লিমেন্ট হয়নি বা ইমপ্লিমেন্ট হওয়ার প্রয়োজন আছে কিনা। আর যদি ইমপ্লিমেন্ট হওয়ার প্রয়োজন না থাকে তুমি টাকা রিফান্ড করে দাও যেখান থেকে টাকা এসেছে। মানে এখান থেকে উঠে যাওয়ার প্রশ্নই নেই। সাধারণ মানুষ দেখুন, ল্যান্ড অ্যাকুইজিশন আজকের দিনে এমন একটা জায়গায় আছে যে ল্যান্ড অ্যাকুইজিশন যা পলিসি আছে স্টেট গভর্নমেন্টের, সেই পলিসি হচ্ছে যদি কেউ স্বেচ্ছায় জমি দেয় তবেই সেই জমি পারচেস করতে পারবে। আজকের দিনে কিন্তু আগের মতো ফোর্সফুলি আপনি জমি নিয়ে নিলেন, আমি অ্যাকোয়ার করে নিলাম, সেরকম কিন্তু সিস্টেম নাই। সিস্টেম পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু সিস্টেম এখন চেঞ্জ আছে। তো সেই জায়গা থেকে রানীগঞ্জবাসী যদি না চায় যে আমি এখান থেকে সরবো না, কারো কোনো ক্ষমতা নেই যেখান থেকে সরবো। আমার ইয়ে থেকে রাখো তো।